নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প দক্ষিণা খালের বিধবা। গল্পের সাউন্ড ডিজাইনিং করেছে ফিনিক্স অডিওভার্স। প্রসূনের ভূমিকায় সৌরভধ্বনি সাহা, সহেলি আর বিধবার ভূমিকায় প্রদীপ্তা, শালাবাবু আর গল্প পাঠে আমি প্রত্যয়। আপনারা নিশ্চয়ই অনেকেই খবর পেয়ে গেছেন যে আগামী ২৬ তারিখ কী আসতে চলেছে। তাই যারা এখনও খবর পাননি বা যারা এখনও জানেন না, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করুন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন আর পিন কমেন্টসে দেওয়া রইল। গাড়ির ভেতরটা হঠাৎ অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে যাওয়ায় মহিলাটি চমকে উঠল। পাশের সিটটা খালি দেখে তার বুকের ভেতরটা আরো বেশি করে কেঁপে উঠল। স্বামীকে কোথাও দেখতে না পেয়ে আর অপেক্ষা করার সাহস হলো না তার। দরজা খুলে সে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ল। চারপাশে এমন ঘন কুয়াশা যে নিজের হাতটাও ঠিকঠাক দেখা যাচ্ছে না। তবু সে এগোতে লাগলো অতি সাবধানে। ভয়ে আর উৎকণ্ঠায় গলা থেকে কোনো শব্দ বেরোলো না। হঠাৎ খালের ধারের ঝোপঝাড়ের ভেতর থেকে একটা শব্দ কানে এলো। মুহূর্তের মধ্যে সেদিকে গিয়ে দেখল সেখানে তো কেউ নেই। তাহলে তার স্বামী গেল কোথায়? একটা অজানা আশঙ্কা তার বুকের ভেতর চেপে বসতেই সে গাড়ির দিকে ফিরে আসতে চাইল। ঠিক তখনই ঘুরে দাঁড়ানোর আগেই আচমকা একটা প্রচণ্ড ধাক্কা এসে পড়ল তার কাঁধে। শরীরটা সামনের দিকে ছিটকে পড়ল তার। সে কোনো কিছু আঁকড়ে ধরার আগেই ঝোপঝাড় ঠেলে পাথরে পাথরে ধাক্কা লেগে খালের ঢালে আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যেই তার শরীর অন্ধকারে মিলিয়ে গেল। নিশুতি রাতটা আবার আগের মতোই নিঃশব্দ হয়ে গেল। সামনের সম্পূর্ণ রাস্তাটা ঘন কুয়াশার ভেতর ডুবে আছে। গাড়ির হেডলাইট জ্বালিয়েও খুব বেশি কিছু দেখা যাচ্ছে না। খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে প্রসূনকে। কুয়াশার পর্দা সরিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু সামনে এসে পড়তে পারে। জানালার কাঁচ নামানো থাকায় ইমেল বাতাস গাড়ির ভেতরে হু হু করে ঢুকে পড়ছে। এই ঠান্ডায় যেটা একেবারেই বাঞ্ছনীয় নয়, কিন্তু গাড়িতে বসলেই সহেলির গা গোলায়। একটু আগে ওর শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে প্রসূনকে বাধ্য হয়েই জানলার কাজটা খুলে রাখতে হলো। ঠান্ডা বাতাসে সহেলি কিছুটা স্বস্তি পেয়েই সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু এই অস্বস্তিকর শীতে প্রসূনের অবস্থা কাহিল হয়ে পড়ছে। তার ওপর এরকম একটা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। কতবার প্রসূনের শালাবাবু এই রাস্তা দিয়ে ওদের যেতে বারণ করেছিল, এমনকি সহেলিও ওকে বারণ করেছিল, কিন্তু তখন ওর মনে তার সেই সব সাবধানমানি তেমন করে দাগ কাটেনি। তাড়াতাড়ি পৌঁছনোর তাগিদে ও এই পথটাই শেষ পর্যন্ত ধরেছিল। কিন্তু এখন কুয়াশার ভেতর দিয়ে চলতে চলতে মনে হচ্ছে পথটা যেন ক্রমেই লম্বা হয়ে যাচ্ছে। রাস্তাটা ভীষণ সরু, দুদিকেই গভীর খাল। সামান্য ভুল হলেই গাড়ি সোজা নিচে চলে যাবে।
স্টিয়ারিংয়ে হাত আরও শক্ত হয়ে আসে ওর। ইঞ্জিনের মৃদু গুঞ্জন আর টায়ারের নিচে শুকনো রাস্তার ক্ষীণ ঘর্ষণের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। মাঘ মাসের একেবারে শুরুতেই প্রসূন আর সহেলির বিয়ে হয়েছে। সহেলির বাড়ি কুশবেড়িয়া গ্রামে। অষ্টমঙ্গলার জন্য ওরা দুদিন আগে এখানে এসেছিল, সুতরাং আজই ওদের ফিরে যাওয়ার কথা। কিন্তু সহেলির মা মেয়ে আর জামাইকে সন্ধ্যাবেলা খাইয়ে পাঠাবেন বলে জেদ ধরলেন। সেই কারণেই আজ ওদের বেরোতে বেরোতে বেশ দেরি হয়ে গেল। কুশবেড়িয়া থেকে শহরের দূরত্ব কম নয়। এতটা পথ পেরিয়ে বাড়ি পৌঁছতে যে ভালোই রাত হয়ে যাবে সেটা প্রসূন আগেই বুঝেছিল। সেই চিন্তা থেকেই ও নিজের শালাবাবুকে জিজ্ঞাসা করেছিল, কুশবেড়িয়া থেকে তাড়াতাড়ি বেরোনোর কোনো শর্টকাট রাস্তা আছে দাদা? শালাবাবু তখন বলেছিল, রাস্তা একটা আছে বটে, কিন্তু ওদিক দিয়ে তোমরা এখন যেতে পারবে না। কেন, না যাওয়ার কি আছে? আসলে রাস্তাটা খুব বাজে, তার উপর তোমাদের সদ্য বিয়ে হয়েছে, এখন তোমাদের ওদিকে যাওয়া ঠিক নয়। আচ্ছা বাবা, সে নয় যাব না, কিন্তু সেই বাজে রাস্তাটা কোন দিকে সেটা তো বলুন। আসার সময় তো আমি কোনো খারাপ রাস্তা দেখা পাইনি। সহেলি তোমায় সেই রাস্তাটার কথা জানায়নি, তাই তোমরা এসেছো কুশবেড়িয়ার উত্তর দিক থেকে, কিন্তু ওই খারাপ রাস্তাটা কুশবেড়িয়ার দক্ষিণ দিকে। সেই দিক থেকে এই ধরো ৮ কিলোমিটার এগোলেই একটা লম্বা খাল দেখতে পাবে। এক সময় সেটার নাম ছিল দক্ষিণ খাল, এখন সকলে দক্ষিণা খাল বলে। এই খালের মাঝ বরাবর একটা লম্বা সরু রাস্তা আছে, সেটাই ধরলে এই গ্রাম থেকে তাড়াতাড়ি বেরোনো সম্ভব। তবে সদ্য বিয়ে হলে ওই দিকে কেউ যায় না। শালাবাবু এই পর্যন্ত বলে বিষয়টা এড়িয়ে গিয়েছিল। এখন কুয়াশা আর অন্ধকারের মধ্যে এই সরু পথে গাড়ি চালাতে চালাতে প্রসূন বুঝতে পারছে কেন শালাবাবু এই রাস্তা ধরতে বারণ করেছিল। সহেলি ঘুমিয়ে পড়ার পর ইচ্ছে করেই ও এই রাস্তাটা ধরেছিল, কিন্তু এখন যে ওর গাড়িটা ঠিক কোন দিকে এগোচ্ছে সেটাও বুঝতে পারছে না। গাড়ির মধ্যের নীরবতাটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। শীতটাও স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। রাত যত বাড়ছে বাতাস আরও ধারালো ও নিষ্ঠুর হয়ে যাচ্ছে। চারপাশে এতটাই কুয়াশা যে রাস্তার সীমারেখাও মিলিয়ে গিয়েছে। গাছপালা, খাল কিছুই চোখে পড়ছে না, শুধু হেডলাইটের আলোয় সামান্য কয়েক হাত জায়গা দেখা যাচ্ছে। এমন সময় গাড়ি চালাতে চালাতে হঠাৎই প্রসূনের চোখে পড়ল ওর গাড়ির ঠিক সামনে একজন মেয়ে হেঁটে যাচ্ছে। সাদা থান পরিহিতা মেয়েটিকে প্রথম দেখাতেই বোঝা গেল মেয়েটি বিধবা। কোমর ছাপানো লম্বা চুল হাওয়ায় দুলিয়ে সে ধীরে ধীরে এগিয়ে চলেছে ফাঁকা রাস্তা ধরে। এই নির্জন রাস্তায় এমন গভীর রাতে একজন বিধবা মহিলাকে একা একা হাঁটতে দেখে বেশ অস্বস্তিকর লাগলো প্রসূনের। ও হর্ন বাজালো, কিন্তু মেয়েটি ঠিক আগের মতোই ধীরে নিস্তরঙ্গ ভঙ্গিতে এগিয়ে চলল। প্রসূন বিরক্ত হয়ে আবারও জোরে হর্ন দিতে গিয়েও থেমে গেল। সহেলির শরীরটা ভালো নেই, জোরে হর্ন বাজালে যদি ওর ঘুম ভেঙে যায়। এমন সময় হঠাৎ বিধবা মেয়েটি চলতে চলতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল। প্রসূনও বাধ্য হয়ে গাড়ি থামালো। গাড়ি থেকে মাত্র কয়েক হাত দূরে থম মেরে দাঁড়িয়ে রয়েছে মেয়েটি।
এবারে সেও পথ ছাড়ছে না, আর প্রসূনও গাড়ি নিয়ে এগোতে পারছে না। প্রসূন একবার ঘুমন্ত সহেলির দিকে তাকিয়ে খুব সাবধানে নিঃশব্দে দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়ল। তারপর বিধবা মেয়েটির দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল, এই যে শুনছেন, দয়া করে একটু রাস্তা থেকে সরে দাঁড়াবেন, আমি গাড়ি নিয়ে যেতে পারছি না। ওদিক থেকে কোনো উত্তর এলো না। প্রসূন আবারও বলল, আপনি কে বলুন তো? মাঝ রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটি চুপচাপ পিছনে ফিরে দাঁড়িয়ে রইল। প্রসূন ধীরে ধীরে এগোতে লাগল। কুয়াশা যেন ঘনিয়ে এসেছে, চারদিক সাদাটে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। সেই ধোঁয়ার ভেতর দিয়েই ও এগিয়ে চলেছে মেয়েটির দিকে, কিন্তু মেয়েটি একটুও এগোচ্ছে না। সে এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। এক পা দুপা করে অনেকটা এগিয়ে আসার পর প্রসূনের কেমন একটা খটকা লাগলো। ও এগোচ্ছে বটে, কিন্তু মেয়েটির সঙ্গে ওর দূরত্ব কিছুতেই কমছে না। তাড়াতাড়ি পিছনে ফিরে তাকালো প্রসূন এবং সঙ্গে সঙ্গে আঁতকে উঠল। দেখল ওর গাড়িটা অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। গাড়ির সামনে জমাট বাঁধা কুয়াশার জন্য গাড়িটাকেও স্পষ্ট দেখা যাচ্ছে না। হেডলাইটের আলো ফিকে হয়ে এসেছে, অথচ মেয়েটি তো এত দূরে দাঁড়িয়েছিল না। গাড়ি থেকে মাত্র কয়েক হাতের দূরত্ব এতটা বেশি হয়ে গেল কিভাবে? এমন সময় সেই বিধবা মেয়েটি সামনের দিকে ঝুঁকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। প্রসূন থতমত খেয়ে বলল, শুনছেন, আপনি ঠিক আছেন তো? মেয়েটি ধীরে ধীরে দুপাশে মাথা নাড়ল, অর্থাৎ না, সে ঠিক নেই। আপনি কি পথ হারিয়েছেন? আবারও সেই একই ভঙ্গিতে মাথা নাড়ল মেয়েটি। আপনার কি কোনো সাহায্য দরকার? মেয়েটি ফের সেভাবেই মাথা নাড়াল। তাহলে আপনি কি চান বলুন তো? মেয়েটির সাথে সাথে চুপ করে ধীরে ধীরে পিছন ফিরতে শুরু করল। অজান্তেই প্রসূন দুপা পিছিয়ে গেল। মেয়েটি মুখ ফিরিয়ে ওর দিকে তাকাতেই এক মুহূর্তের জন্য প্রসূন স্থির হয়ে গেল। মেয়েটিকে অপরূপ সুন্দরী বললেও কম বলা হয়। এমন একজন বিধবা মেয়েকে অন্ধকার রাস্তায় একা একা দেখা, তাও আবার এরকম অজপাড়া গায়ে, খুব একটা সাধারণ ব্যাপার নয়। মেয়েটি ধীরে ধীরে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল প্রসূনের দিকে। প্রসূন দেখল মেয়েটি নিজের হাতে ধরে আছে একটি খুর। তার ধারালো ফলাটা কুয়াশার ভিতরও চকচক করছে। ভয়ে গলা শুকিয়ে এলো প্রসূনের। বলল, আপনার আপনার কি চাই? থমথমে গলায় মেয়েটি এবার উত্তর দিল, তোমাকে। সঙ্গে সঙ্গে বুকের ভিতরটা কেঁপে উঠল প্রসূনের। ঠিক সেই মুহূর্তে জোরে জোরে হর্ন বেজে উঠল। প্রসূন চমকে পিছনে তাকাল। নিশ্চয়ই সহেলি ঘুম থেকে উঠে ওকে দেখতে না পেয়ে হর্ন বাজাচ্ছে। প্রসূন তড়িঘড়ি আবার বিধবা মেয়েটির দিকে ফিরে কিছু বলতে গেল, কিন্তু ওর বুকের ভেতরটা তৎক্ষণাৎ ঠান্ডা হয়ে গেল। বিধবা মেয়েটিকে ও আর নিজের সামনে দেখতে পেল না। এক নিমেষে ও যেন কোথায় উধাও হয়ে গেছে। আর কোনো দিকে না তাকিয়ে প্রসূন দ্রুত গাড়ির দিকে ফিরে এলো। সেখানে আসতেই দেখল সহেলি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে। প্রসূনকে দেখে
সহেলি ছুটে ওর কাছে এসে বলল, কোথায় ছিলে তুমি? ঘুম থেকে উঠে দেখি তুমি নেই। উফ, জানো কি ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আচ্ছা, আমায় না জানিয়ে কেন গাড়ি থেকে নেমেছিলে? আর আমি এত করে বারণ করেছিলাম এই রাস্তাটা ধরতে, তবু তুমি কেন এদিকে এলে? উফ, এই তোমাদের পুরুষ মানুষদের বদ অভ্যাস। এত করে বারণ করলেও কথা শোনা তোমাদের ধাতে নেই। প্রসূন একটা দীর্ঘশ্বাস ফেলে পরিস্থিতিটা হালকা করার জন্য বলল, আচ্ছা বাবা, আর রাগ করো না। একবার যখন এসে পড়েছি তখন এই রাস্তা দিয়েই বেরোতে হবে। দেরি করলে আরও সমস্যা বাড়বে। তার চেয়ে তাড়াতাড়ি চলো, গাড়িতে ওঠো। সহেলি কিছু না বলে আবার গাড়িতে উঠে বসল। প্রসূনও নিজের জায়গায় বসে স্টিয়ারিংয়ে হাত রেখে সবে গাড়িটা স্টার্ট করতে যাবে, ঠিক সেই সময় খালের দিক থেকে একটা মৃদু চাপা শব্দ ভেসে এলো, যেন কোনো মহিলা অসহ্য যন্ত্রণার মধ্যে আটকে পড়ে চাপা আর্তনাদ করছে। শব্দটা আসছে খালের ধারের ঘন ঝোপঝাড়ের ভেতর থেকে। প্রসূন আর সহেলি দুজনেই মুহূর্তের মধ্যে পাথরের মতো স্থির হয়ে গেল। প্রসূন ফিসফিস করে বলল, শব্দটা পাচ্ছ? সহেলি গম্ভীরভাবে বলল, পাচ্ছি। মনে হয় ওই মেয়েটারই কোনো বিপদ হয়েছে। দাঁড়াও, আমি একবার নেমে দেখি। সহেলি চোখ বিস্ফারিত করে জিজ্ঞাসা করল, কোন মেয়ে? এই একটু আগে যাকে দেখলাম, একজন বিধবা মেয়ে। গাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। কতবার হর্ন বাজালাম কিন্তু কিছুতেই রাস্তা ছাড়লো না। শেষে বাধ্য হয়ে নেমে এগিয়ে গেলাম। তারপর মেয়েটিকে যাই জিজ্ঞেস করি কোনো উত্তর নেই। উল্টে আমার দিকে একটা খুর বাড়িয়ে ধরলো। তারপর গাড়ির হর্নের শব্দ পেয়ে একটু অন্যমনস্ক হতেই মেয়েটি কোথায় চলে গেল বুঝতেও পারলাম না। আমার তখনই মনে হয়েছিল মেয়েটা নিশ্চয়ই পাগল। কে জানে কোথাও পড়ে গেছে কিনা। দাঁড়াও, দেখে আসছি। সহেলি প্রসূনের হাতটা শক্ত করে ধরে গলার স্বর নামিয়ে বলল, না, তুমি বুঝতেই পারছো না তুমি তুমি কোন বিপদের মুখোমুখি হয়েছিলে। ও তোমার ভীষণ ক্ষতি করতে পারতো। মানে তুমি কি আজে বাজে বলছো? প্রসূন বিরক্ত হয়ে বলল। সহেলি গম্ভীর চোখে ওর দিকে তাকিয়ে বলল, ও কোনো সাধারণ মেয়ে নয়। ও দক্ষিণা খালের বিধবা। ওর ভয়েই এই রাস্তায় কোনো সত্য বিবাহিত স্বামী স্ত্রী আসে না। তোমাকেও এই পথ ধরতে বারণ করা হয়েছিল শুধু এই কারণেই। ঠিক সেই মুহূর্তে একটা বিকট যন্ত্রণাদায়ক আর্তনাদ ভেসে এলো অন্ধকার খালের দিক থেকে। ঝোপঝাড়ের আড়াল থেকে উঠে আসা সেই শব্দে দুজনেই চমকে উঠল। গাড়ির ভেতর বসেই প্রসেনের শরীর কেঁপে উঠল। ও আর স্থির থাকতে পারল না, বলল, না সহেলি, আমাকে দেখতেই হবে। এখানে একজনকে এভাবে ফেলে আমরা চুপচাপ চলে যেতে পারি না। প্রসূন দরজার হাতল ধরতে যেতেই সহেলি ঝাঁপিয়ে পড়ে ওর হাত আঁকড়ে ধরল। না না, তুমি কোথাও যাবে না। তুমি তুমি গাড়ির ভেতরেই বসে থাকবে আর এখনই সব কাজগুলো বন্ধ করবে। কাজ বন্ধ করব? প্রসূন অবাক হয়ে বলল, তোমার তো বদ্ধ জায়গায় শরীর খারাপ লাগে। লাগুক, এক্ষুনি সব বন্ধ করো, এক্ষুনি। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের পাশে দাঁড়ানো কি তোমার দায়িত্ব নয়? সহেলি হঠাৎ চিৎকার করে উঠল। কতবার বলবো যে ওর কিচ্ছু হবে না, বরং ও এইসব ছলনা করেই তোমাকে নিজের কাছে টানছে তোমার ক্ষতি করার জন্য। আমার কথা শোনো, তুলে দাও কাজ, তারপর তারপর আমি তোমাকে সব বলবো। সহেলির কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে না চাইলেও প্রসূন আর কোনো প্রতিবাদ করতে পারল না। একে একে গাড়ির সব কাঁচ তুলে দিয়ে ও চাপা গলায় বলল, এখন বলো আসল ব্যাপারটা কি? কিছুক্ষণ চুপ করে থেকে সহেলি দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ, বলছি। আজ থেকে বহু বছর আগের কথা। আমাদের গ্রামে এক সময় একটি ব্রাহ্মণ পরিবার ছিল। 4 পুরুষ ধরেই তারা এই
গ্রামের সব বড় বড় পুজো আর্চা করত। এমনকি বাড়ির ঘরোয়া পুজোগুলোর দায়িত্ব তাদের হাতেই ছিল। সেই পরিবারেই একদিন পাশের এক গাঁ থেকে একজন মেয়ে বিয়ে করে আসে। মেয়েটি ছিল অত্যন্ত সুলক্ষণা আর অসম্ভব সুন্দরী, কিন্তু বিয়ের সুখ তার কপালে বেশি দিন টিকল না। বিয়ের মাত্র 1 মাসের মধ্যেই তার স্বামীর দেহে অজানা এক রোগ ধরা পড়ল। বহু ডাক্তার কবিরাজ দেখানো হয়েছিল, কিন্তু কিছুতেই তাকে সুস্থ করা গেল না। যন্ত্রণা পেতে পেতে একদিন সে মারা গেল। বিয়ের অল্প দিনের মধ্যেই মেয়েটা বিধবা হয়ে গেল। তখনকার দিনে বিধবাদের জন্য কঠোর নিয়ম ছিল। সেসব নিয়ম মেনেই তাকে চলতে বাধ্য করা হতো। নিরামিষ আহার, সাদা থান পরা, সবটাই সে মেনে নিয়েছিল, কিন্তু একটা বিষয়েই সে কোনোদিন রাজি হয়নি। কোন বিষয়? সে তার কোমর ছাপানো লম্বা চুল কাটতে চায়নি। প্রথমে সবাই ভেবেছিল নিজের সৌন্দর্য নষ্ট হবে বলেই সে চুল কাটতে চাইছে না, কিন্তু আসল কারণটা ছিল অন্য। মৃত্যুর সময় তার স্বামীকে সে কথা দিয়েছিল কখনো সে নিজের চুল কাটবে না। স্বামীর প্রতি তার ভালোবাসা ছিল গভীর ও অবিচল। সেই শেষ কথাটা সে কিছুতেই ভাঙতে পারেনি, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা তার কোনো কথাই শুনতে চাইল না। একদিন তারা জোর করে খুর নিয়ে তার চুল কাটতে উদ্যত হলো। তখন সেই মেয়েটি হঠাৎই খুরটা ছিনিয়ে নিয়ে নিজের শ্বশুর আর শাশুড়িকে আঘাত করে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। শ্বশুর শাশুড়ির চিৎকারে গ্রামের লোক জড়ো হয়ে যায়, কিন্তু কারো কিছু বোঝার আগেই মেয়েটা গ্রামের দক্ষিণ দিক ধরে দৌড় দেয়। সেই সময় ছিল বর্ষাকাল, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। সেই সময় দক্ষিণা খাল জলে টইটুম্বুর হয়ে থাকে। লোকজনের তাড়ায় আতঙ্কিত হয়ে পড়ে মেয়েটা। তাড়াহুড়ো করতে গিয়ে অসাবধান হয়ে পা পিছলে হড়কে গিয়ে সোজা পড়ে খালের জলে। মেয়েটা সাঁতার জানত না। জলে পড়েই ছটফট করতে করতে সে ডুবে যেতে থাকে। গ্রামের লোকজন পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। তারপর থেকেই এই জায়গায় তার অতৃপ্ত আত্মাকে দেখা যায়। হাতে খুর ধরে সে নাকি এই রাস্তায় ঘুরে বেড়ায়। সাধারণ মানুষকে সে দেখা দেয় না, কিন্তু সদ্য বিবাহিতদের সে ছাড়ে না। নিজের স্বামী হারানোর যন্ত্রণা থেকেই বোধহয় সে সুখী দম্পতিদের সহ্য করতে পারে না। নতুন শাঁখা সিঁদুর পরা কোনো মেয়েকে দেখলেই সে হিংসে চলে ওঠে আর তার স্বামীকে ধরে মেরে ফেলে। তাই বিয়ের 1 বছর না কাটলে কেউ কখনো এই পথে আসে না। মেয়েটার দৃষ্টি ভীষণ অশুভ। এই যে আমরা এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, এটা কোনো সাধারণ ঘটনা নয়, কিন্তু এটা ওরই ছলনা। বছর 2 আগে তোমার আমার মতো 2 জন এখানে এসেছিল গাড়ি নিয়ে। তাদেরও সত্য বিয়ে হয়েছিল। সেই দম্পতির মধ্যে স্ত্রীকে খালে ফেলে দিয়ে স্বামীটিকে হত্যা করেছিল ওই শয়তান বিধবা। আর আজও সে চাইছে তুমি গাড়ি থেকে নামো আর তারপর তোমাকেও। না না, দেখো, তুমি এখন কোথাও যাবে না। আমাকে ছেড়ে তুমি 1 পাও নড়বে না। প্রসূন কথাগুলো শুনে কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল। তারপর নিজের মনেই বলে উঠল, তোমার মতো শিক্ষিত মেয়ের কাছ থেকে আমি এমন কুসংস্কার আশা করিনি সহেলে। ঠিক সেই মুহূর্তে আবার খালের দিক থেকে ভেসে এলো সেই যন্ত্রণা ভরা আর্তনাদ। এবার শব্দটা আরো স্পষ্ট। প্রসূন দাঁতে দাঁত চেপে বলল, এবারে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সহেলি, আমাদের নামতে হবে এখনই। সহেলি স্বামীকে বাধা দিয়ে বলল, না না, আমার
দিব্যি রইল। তুমি গাড়ি থেকে নামলে আমার মরা মুখ দেখবে কিন্তু। সহেলি, এসব নাটক বন্ধ করো। প্রসূন গলা চড়িয়ে বলল, বাড়াবাড়ির একটা সীমা থাকে। আমি তোমার ভালোর জন্যই বলছি। ওদের তর্ক যখন চরমে, ঠিক তখনই সহেলির চোখ হঠাৎ গাড়ির সামনের দিকে স্থির হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল, কথা যেন গলায় আটকে গেল। স্ত্রীকে হঠাৎ এমনভাবে চুপ করে যেতে দেখে প্রসূন ওর দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকালো। কি হয়েছে? ওই দিকে তাকিয়ে আছো কেন? সহেলি কাঁপা কাঁপা গলায় বলল, ওই 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 ঝোপটা একটু আগে কেমন যেন নড়ে উঠল। হেডলাইটের আলোয় কুয়াশার ভেতর ঝোপঝাড়গুলো অস্পষ্ট ছায়ার মতো দাঁড়িয়ে আছে। প্রসূনও সেদিকে তাকিয়ে রইল। সহেলি এবার ভয়ে ফিসফিস করে বলল, আমি আমি তোমাকে বলছি, শোনো, এই দক্ষিণাখালের বিধবা কোনো দিন কারো ভালো করেনি। সদ্য বিবাহিত দম্পতিদের মধ্যে স্বামীকে হত্যা করাই ওর আসল উদ্দেশ্য। ও তোমার ক্ষতি করতে চায়। শোনো শোনো, প্লিজ এখান থেকে চলো। হ্যাঁ, এখনই গাড়ি চালাও। প্রসূন কিছু বুঝে উঠতে পারল না, কিন্তু এই মুহূর্তে তর্ক না বাড়িয়ে স্ত্রীর কথা শোনাই ও ঠিক মনে হলো। ও গাড়ি স্টার্ট করলো। ঠিক তখনই হঠাৎ গাড়ির হেডলাইটের আলো ম্লান হয়ে এলো। একই সঙ্গে অদ্ভুতভাবে গাড়ির গতি নিজে থেকেই বেড়ে গেল। প্রসূন স্টিয়ারিং শক্ত করে ধরে ব্রেক চাপতে চেষ্টা করছে। এমন সময় ঝোপঝাড় ফুঁড়ে একটা ছায়ামূর্তি বেরিয়ে এসে ঠিক ওদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। সহেলি সাথে সাথেই চিৎকার করে উঠল। প্রসূনও ব্রেক চাপল, কিন্তু একটু দেরি হয়ে গেল। গাড়ি থামার আগেই সেটা সোজা গিয়ে ধাক্কা মারল সেই ছায়ামূর্তিটাকে। সঙ্গে সঙ্গে একজন মহিলার আর্তনাদ শোনা গেল এবং ও প্রায় ছিটকে গিয়ে পড়ল কয়েক হাত দূরে। কয়েক সেকেন্ড পর কোনো রকমে গাড়ি থামল। প্রসূনের হাত কাঁপছে, হেডলাইটও নিভে গেছে, এমনকি গাড়ির ভেতরের আলো নিভে গেছে। চারিদিক ঘুটঘুট করছে অন্ধকার। প্রসূন দাঁতে দাঁত চেপে বলল, আমরা একটা মানুষকে ধাক্কা মেরেছি সহেলি। ইস, কেন যে তোমার কথা শুনে গাড়ি চালাতে গেলাম। সহেলি কাঁপতে কাঁপতে বলল, ও কোনো মানুষ নয়। আমি 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 বলছি, শোনো। চুপ করো, টর্চটা দাও আমায়। যাকে ধাক্কা মেরেছি তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রসূন প্রায় ছিনিয়ে নিল টর্চটা। তারপর গাড়ি থেকে নেমে টর্চ জ্বালিয়ে কয়েক হাত এগোতেই কুয়াশার ভেতর অস্পষ্টভাবে দেখতে পেল একটি নারী মূর্তি উপুড় হয়ে পড়ে আছে। তার আশেপাশে ছড়িয়ে আছে রক্ত। মহিলাটি যন্ত্রণায় গোঁ গোঁ শব্দ করছে। প্রসূন হাঁটু মুড়ে বসে মেয়েটির কাঁধে হাত রেখে তাকে সামনে ফেরাতেই ওর বুকের ভেতরটা জমে গেল। টর্চের আলোয় ও যা দেখল তাও নিজেও বিশ্বাস করতে পারল না। এই যে সহেলি! কোনো রকমে চোখ তুলে স্বামীর দিকে সহেলি ফিসফিস করে বলল, তুমি তুমি গাড়িতে ছিলে না দেখে আমি তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম। তখন কেউ আমাকে খালে ঠেলে দেয়। আমি আমি অনেক চিৎকার করেছি, কিন্তু তুমি হয়তো শুনতে পাওনি। আমি ঝোপঝাড় আর শক্ত পাথরে আটকে গেছিলাম, তাই কোনো মতে উপরে উঠে আসতে পেরেছি। আমি জানি এই কাজ ওই বিধবা মেয়েটার হত্যা করেছে। শোনো শোনো, ও ও আমায় কিচ্ছু করবে না, কিন্তু তুমি পালাও। ও তোমাকে ছাড়বে না। প্রসূনের মাথা ঘুরে গেল। এখন ওর সামনে যে মেয়েটি রয়েছে সে যদি সহেলি হয়
তাহলে এতক্ষণ গাড়ির ভেতরে যে বসেছিল সে কে? তবে কি ও যখন বিধবা মেয়েটির পিছনে ধাওয়া করেছিল তখন আসল সহেলিকে খালে ফেলে নকল সহেলি ওর জায়গা নিয়েছিল? কিন্তু সেই নকল সহেলিকে ঠিক তখনই হঠাৎ গাড়ির হেডলাইট আবার জ্বলে উঠল। উজ্জ্বল আলোয় প্রসূন পিছনে ফিরে দেখল গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সেই বিধবা মেয়েটি। হাতে ধরা খুরের ধারালো ফলাটা ভয়ঙ্করভাবে চকচক করছে। প্রসূন উঠে দাঁড়িয়ে কম্পিত গলায় বলল, কে আপনি? মেয়েটি তীক্ষ্ণ হাসিতে ফেটে পড়ল। তারপর বলল, ওই যে দক্ষিণা খালের বিধবা। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক এসে উদ্ধার করল গাড়িটা। সহেলির দেহে তখনও এক চিলতে প্রাণের রেখা টিমটিম করছে, কিন্তু প্রসূন স্ত্রীর পাশে মৃত অবস্থায় পড়ে আছে। ওর গলার এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত গাঁথা আছে একটা ধারালো খুর।